ঘটনা শোনার পর থেকেই এক অজানা ভয় তাদেরকে ঘিরে রেখেছে। হঠাৎ মিঠুন বলল, আজ আমাদের জানতেই হবে সেই আটটা কি চায়, কিভাবে সে মুক্তি পাবে। তারা ঘরের মধ্যে প্রবেশ করতেই হঠাৎ বাতাস উঠল, হাওয়ায় জানালা দুলতে লাগলো। আর তখনই দরজার পাশে রাখা পুরনো ক্র্যাম্পবোর্ডটা টক করে শব্দ করে উঠল। এইমাত্র বোর্ডটা নিজে থেকে নড়ে উঠল না। কেউ উত্তর দিল না, সবাই বোকার মতো তাকিয়ে আছে। আলো নিভে গিয়ে আবার জ্বলে উঠল। ঘরের এক কোণে থেকে ধোঁয়া উঠতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে এক অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। ধুলো আর ঘামের গন্ধে ভরা বাতাস যেন জমে গেল। কেউ দম নিচ্ছে না। তার চোখ দুটো যেন গর্তে প্রবেশ করেছে। মুখটা ফ্যাকাশে সাদা, গলায় একটা দাগ যেন কেউ রশি দিয়ে টেনে ধরেছিল। আর তার ধুতি আর গায়ের জামাতে এখনো রক্তের দাগ। আমায় খেলার বাইরে রেখেছিলি কেন তোরা? আমি খেলতে চাই। বিক্রম ভয় পেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তনয় চিৎকার করে ওঠে, কিন্তু সাহস করে কাপা গলায় বলতে থাকে, আমাদের ক্ষমা করো, তোমার মুক্তির জন্যই আমরা এসেছি। কেউ মনে রাখে না, কেউ বোঝে না। আমি এখানেই মরে পড়েছিলাম, তোমাদের মতোই খেলতে চেয়েছিলাম। শুধু বন্ধুদের বিশ্বাস করেছিলাম। তারা বাজি ছলে আওয়াজ মেরে তালা দিয়ে আটকে রেখেছিল, বাইরে তালা লাগিয়ে চলে গেছিল। আমরা ক্ষমা চাইছি, আমাদের একটা সুযোগ দাও, আমরা তোমার মুক্তির ব্যবস্থা করব। তোরা এই ঘর খুলে খুব ভালো করেছিস। আবার খুললি এই ঘর কেন? খেলতে, আনন্দ করতে। আমাদের ক্ষমা করো, আমরা জানতাম না তুমি এটা চাও না। তবে তুমি কি চাও বলো? প্রতিশোধ চাই আমার, প্রতিশোধ। আমি তাদের না মারলে আমার আত্মা শান্ত হবে না। ভোরের দিকে হালকা আলো ফোটে, কিন্তু ঘরজগিনীর দোকানের ভেতরটা তখনও ধোয়ার মতো দেখা যাচ্ছে। মিঠুন তার কাজ ঝাঁকাচ্ছে বারবার। বিক্রম, ওট ওট, দেখ, ও ভোরের আলো ফুটে গেছে, আমাদের কিচ্ছু হয়নি। পলাশ মুখ চাপা দিয়ে বসে পড়ে। শুভর গায়ে কাঁপুনি ধরেছে। শুধু তনয় সবার চেয়ে শান্ত, যেন ধীরে ধীরে কিছু বোঝার চেষ্টা করছে। ও এখনো বেঁচে আছে, কিন্তু দমটা কেমন যেন। চল বেরোয় এখান থেকে, চল। ভোরের হাওয়া তাদের গায়ে এসে লাগে, কিন্তু উঠোনটা থমথমে। বিক্রমের বাড়ির একপাশে ছাউনি দেওয়া বারান্দাটায় চট পেতে শুয়ে আছে বিক্রম। সবাই ওর চারপাশে দাঁড়িয়ে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ শুভ বলল,